প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম শেয়ানে শেয়ানে। এখন শুরু করছি চতুর্থ অংশ। ৫। রাতে ঠিকমতো ঘুম হয়নি মর্গানের। অস্বীকার করতে পারবে না, চাপা অস্বস্তি ঘিরে রেখেছে ওকে। কারণটা ধরতে পারল, শত্রু সম্পর্কে কিছুই জানা নেই, অথচ ওর সম্পর্কে সবই জানে শত্রু। এরকম খেলা মোটেও পছন্দ নয় মর্গানের। শত্রুর চেয়ে এক ধাপ পিছিয়ে থাকা ওর ধাতে সয় না। সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিল ও। আস্তাবল থেকে বেরিয়েছে কেবল দুবার, নাস্তা আর লাঞ্চ করার জন্যে। ভাব জমানোর চেষ্টা করেছে বুড়ো হসলারের সাথে। কথা বলে সময় কাটানোই সার হয়েছে, কাজের কিছু জানতে পারেনি। টেনিস বা ম্যাক লয়ারিদের প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি বুড়ো। শেষে বিরক্ত হয়ে উপরে উঠে ক্ষতের ড্রেসিং বদলেছে মর্গান। স্টকে যা ছিল তার সবই ঝাড়ল বুড়োর উদ্দেশ্যে। খেয়ালি এ লোকটার কাছ থেকে কিছুই বের করা যাবে না, যতক্ষণ না সে নিজে মুখ খোলে। নিজের বেহাল অবস্থা হাড়ে হাড়ে টের পাচ্ছে মর্গান। অনায়াসে ওকে আটকে রেখেছে শত্রুপক্ষ। ক্যাসল টাউন থেকে বেরোতে গেলেই সদলে হামলে পড়বে। তবে এত সহজে সবকিছু ঘটতে দেবে না সে। কয়েকটাকে সাথে নিয়ে মরবে, হাড়ে হাড়ে টের পাবে ওরা। সিঁড়িতে পদশব্দ ভেবে পেয়ে ভাবনার লাগাম থামালো ও। শুয়ে থাকলো একইভাবে, নড়ল না। এতটুকু, শুধু ডান হাতে হোল স্টার থেকে তুলে নিয়েছে একটা 6 শুটার। পায়ের শব্দ দোতলায় উঠে আসতে তথস্থ পেশিতে ঢিল পড়ল। এ পায়ের শব্দ চেনা ওর। হসলার। পাওনা নিতে এলাম, বরাবরের মতো নিষ্পেহ কণ্ঠে বলল বুড়ো। আমার ধারণা আজই চলে যাচ্ছ তুমি। অনেকগুলো প্রশ্ন ভিড় করলো মর্গানের মনে, কিন্তু কোনোটাই জিজ্ঞেস করলো না। শুধু জরিপ করলো লোকটাকে। অদ্ভুত মানুষ, তার পেশার লোকদের চেয়ে আলাদা। সবকিছু আগে আগেই টের পায় সে। পাওনা মিটিয়ে দিল। ঘোড়াটা তৈরি থাকবে। বসো। একা থাকতে বিরক্তি ধরে গেছে। দাঁড়ালো সে, তবে বসলো না। টাকা পয়সার দরকার নেই নাকি তোমার? কিছু খবর দরকার আমার, আর সেগুলো জানো তুমি। আমাকে জানালে দুজনেই উপকৃত হতাম। তোমাকে পছন্দ হচ্ছে না আমার। মোটেও অবাক হলো না মর্গান। পশ্চিমে এটাই স্বাভাবিক। এখানকার বেশিরভাগ লোক স্পষ্টভাষী এবং সাহসী। তাহলে টেনিসনকেই তোমার পছন্দ? সেলেসের সুরে জানতে চাইল ও। চাইছে লোকটা রেগে যাক, তাহলে বেফাঁস কিছু বলে ফেলতেও পারে। না, তাকেও পছন্দ নয় আমার। তাহলে নিশ্চয় টেনিসনের কাছ থেকে পয়সা খেয়েছ? হাসল বুড়ো। তাচ্ছিলের ভঙ্গিতে বেঁকে গেল ঠোঁটের কোণ। তোমার ধারণায় কিছু যায় আসে না আমার। হাঁটতে হাঁটতে শুরু করেও ঘুরে দাঁড়ালো। শিগগিরই এখান থেকে চলে গেলে ভালো করবে। তোমার জন্যই অপেক্ষা করছে ওই লোকগুলো। ধৈর্য হারা হয়ে একসময় চলে আসবে ওরা। একা এত লোককে সামাল দিতে পারবে না। পরামর্শ চাইনি, মাথা ঝাঁকালো সে। হাসলো ফের। তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে পরামর্শ দিচ্ছ কেন? তোমাদের এ খেলাটা পছন্দ হচ্ছে না আমার। মানে? একজন লোককে এভাবে কোণঠাসা করা আমার ভালো লাগেনি।
পাশে এসে দাঁড়াবে তো নাই, কিছু তথ্য দিয়েও সাহায্য করছো না আমাকে। কারো ঝামেলায় নিজেকে জড়াই না আমি। ইতোমধ্যেও ইতিমধ্যে কোমর জড়াওনি। সে রাগ করলো লোকটা। ধরে নাও একজন শুভাকাঙ্ক্ষীর প্রত্যাশা। ধন্যবাদ। নট করে চলে গেল বুড়ো। জালটা সেরার কয়েকটা পরিকল্পনা করলো মর্গান, কিন্তু একটাও মনে ধরল না। শেষে বিরক্ত হয়ে রাস্তায় বেরিয়ে এলো। শহরটা জেগে উঠেছে। পাই প্যালেসে এলো ও। খদ্দেরে পরিপূর্ণ, কিন্তু আজ আর এ নিয়ে ভাবল না মর্গান। লুকিয়ে থেকে লাভটা কি? ওরা জানে কোথায় আছে সে, সুতরাং রাগঢাক করে লাভ নেই আর। আপাতত একটা কাজই করার আছে। চোখ কান খোলা রাখছে যাতে অতি উৎসাহী কেউ আচমকা ওর অসতর্কতার সুযোগ নিতে না পারে। মিসেস উইলিয়ামসের সাথে নতুন এক লোককে দেখা গেল, সম্ভবত কুক। সেই মর্গানের ফরমাস নিল। খাওয়ার সময় ওর সামনে এসে দাঁড়ালো মহিলা। মিস্টার মর্গান, দেরি হওয়ার জন্যে দুঃখিত। জেনে নেই তো সব সামাল দিতে। কিছু বলল না মর্গান। স্মিথ হেসে অভয় দিল তাকে। মেয়েটা জেদ ধরল, ম্যাক কার্থিদের ওখানে যাবেই। বাধা দেয় কি করে? এমন একটা অনুষ্ঠান তো মাসে মাসে হয় না। থেমে সামনের চেয়ারে বসে পড়ল। মিস্টার মর্গান। এবার নিচু হয়ে এলো মহিলার কণ্ঠ। সকালে শহরে এসেছিল মেলিসা বডম্যান, তোমার সম্পর্কে জানতে চাইল। বিষম খেল মর্গান। দ্রুত নিজেকে সামলে নিল ও। গিলাস তুলে পানিতে চুমুক দিল। তোমাকে শহর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেছে ও। তোমার ব্যাপারে বেশ চিন্তিত মনে হলো ওকে। ধন্যবাদ ম্যাম। কফি আসার পর সিগারেট ধরালো। পুলক অনুভব করছে মেলিসা বডম্যান ওকে নিয়ে ভাবছে। এটা আশাতীত ব্যাপার। তবে এটাও ঠিক, এর সবটুকুই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। উপকারীর প্রতি শুভাকাঙ্ক্ষা মাত্র। তার জায়গায় মর্গান নিজে হলেও তাই করত। একটা ব্যাপার পরিষ্কার, শহরে ওর উপস্থিতি সম্পর্কে জানে সবাই। এত রাগঢাক সময়টাকে মোটেই দীর্ঘায়িত করতে পারেনি। হসলার মুখ খোলেনি, নিশ্চিত জানেও। তাহলে এর কারণ কি টেনিসনের সাথে ওর গত রাতের সাক্ষাৎ? সতর্কতা অনুভব করল মর্গান। অবচেতন মনে টের পাচ্ছে জালটা ছোট করে আনছে ওরা। হয়তো আজ রাতেই আস্থা বলে হানা দেবে, কিংবা একটা সেলুনে ইচ্ছে করেই ঝগড়া বাঁধিয়ে কাজ সেরে ফেলতে চাইবে। তবে দ্বিতীয়টির সম্ভাবনা কম, কারণ এ পর্যন্ত শহর এড়িয়ে চলেছে লোকগুলো। তবে আজ সেলুনে যাবেও। সারাদিন বসে থেকে বিরক্তির চরমে পৌঁছে গেছে। মেজাজ তিরিক্ষি হয়ে আছে। সবচেয়ে বড় কথা, এভাবে কোণঠাসা হয়ে পড়ে থাকা ওর একেবারেই অপছন্দ। আসুক ওরা। বুলেট কখনো ভালো খারাপের বাজ বিচার করে না। আজই এখান থেকে বেরিয়ে যাবে, সিদ্ধান্ত নিল মর্গান। নয়তো কখনোই নয়। সিদ্ধান্ত নিতে পেরে সন্তুষ্ট হলো। পাই প্যালেস থেকে বেরিয়ে ইতস্তত ঘোরাঘুরি করলো কিছুক্ষণ। তারপর আস্ত বলে ফিরে এসে স্যাডল ব্যাগটা আছে কিনা পরখ করলো। সোরেলের কাছে গেল নামার পথে। বিশ্রাম পেয়ে তরচাদা হয়ে আছে ঘোড়াটা, ছোটার জন্যে উন্মুখ। বাইরে থেকে সেলুনগুলোর ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করলো। তারপর আস্তবলের সবচেয়ে কাছের সেলুনে ঢুকে পড়ল। সব মিলিয়ে 10-12 জন লোক। বাড়ির কাছে এসে দাঁড়ালো মর্গান। বারটেন্ডারের হাসির জবাবে বেয়ারের ফরমাশ দিল। বেয়ারের ক্যান পেয়ে সরে এলো পোকার টেবিলের কাছে। দাঁড়িয়ে খেলা দেখলো মিনিট দুয়েক।
দুজন ব্যবসায়ী আর এক কাউহ্যান্ড খেলছে। ডিলার লোকটা পেশাদার জুয়ারি, এক নজর দেখেই বুঝলো ও খেলবে নাকি। একটু পর উঠে দাঁড়িয়ে জানতে চাইলো কাউহ্যান্ড। ফতুর হয়ে গেছি আমি। তার ছেড়ে দেওয়া চেয়ার দখল করলো মর্গান। দেয়ালের আয়নায় চোখ বুলালো একবার। সেলুনের প্রায় সবটাই চোখে পড়ছে। তাস সার্ভ করছে ডিলার। খেলা শুরু 10 মিনিটের মধ্যেই মর্গান টের পেল চুরি করছে লোকটা। তুমি বোধহয় বুঝতে পারোনি, শুধু ভাগ্য আর নিজেদের বুদ্ধি দিয়ে খেলবো আমরা, লোকটাকে বলল। রাজি না থাকলে উঠে যাও, অন্য কোথাও গিয়ে চেষ্টা করো। আমি যা জানি, এরা যদি তা শোনে বিপদ হবে তোমার। তোমাকে পাত্তা দিচ্ছে কে? তর্পে উঠল ডিলার। মর্গানের শীতল দৃষ্টিকে গ্রাহ্য করল না। খোদার কসম, আরেকটা কথা বললে তোমার কোট খুলবো। চেষ্টা করেই দেখো। পেছনে চেয়ার ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো মর্গান। প্রতিপক্ষের উপর সতর্ক দৃষ্টি রেখেছে। টেবিলের পাশ ঘেঁষে 2 পা এগোলো জুয়ারির দিকে। ইতোমধ্যে উঠে দাঁড়িয়েছে সে। বন্ধুরা, এই লোকটাকে পছন্দ হচ্ছে না আমার, অন্যদের উদ্দেশ্যে বলল। বাজে মতলবে আছে ও। ওর মাথা থেকে ভূতটা নামাতে হবে। নেমে সে হাত বাড়ালো। জুয়ারির কোটের কলার ধরে ঢ্যাঙা শরীর মেঝে থেকে কয়েক ইঞ্চি উপরে তুলে ফেলল। শুনেছ কি বলেছি আমি? সোজা বেরিয়ে যাও, নয়তো নয়তো পিটিয়ে রাস্তায় ফেলবো তোমাকে। কি করেছি আমি? প্রতিবাদে মুখর হয়ে উঠল জুয়ারি। তেমন কিছু এখনো করেনি, তবে করতে পারো। সেজন্য আগেই কেটে পড়তে বলছি। থাকতে পারো, বাজে মতলব বাদ দিতে হবে তাহলে। থাকছি আমি, আপোষের সুরে বলল সে। তোমাদের পছন্দ মতোই চলবে। উল্টাপাল্টা কিছু করলে সোজা গুলি করব। ঠিক তাসগুলো যেখানে আছে ওসব জায়গায়। লোকটাকে ছেড়ে দেওয়ার সময় চাপা স্বরে হুমকি দিল মর্গান। খেয়াল করলো মারামারি দেখার মজা থেকে বঞ্চিত হয়েছে বলে নিরাশ হয়েছে ছেলুনের খদ্দেররা। ওদের দিকে মনোযোগ দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলল। কোনো জোচ্চরের সাথে খেলবো না আমি, উঠে দাঁড়ালো একজন। চোখে ঘৃণা দেখা গেল। দুনিয়ায় এই পেশার লোকদের সহ্য হয় না আমার। নতুন একজন বসার পর খেলা শুরু হলো। কাউহ্যান্ড বা ব্যবসায়ীরা কেউই পেশাদার নয়। অভিজ্ঞতা আর কৌশলের ঘাটতির কারণে কুলিয়ে উঠতে পারল না ওদের সাথে। জুয়ারি আর মর্গানি জিতছে। ঘণ্টাখানেক পর নতুন প্রতিদ্বন্দ্বীরা বসলো, এরাও হারল। মর্গানের ইচ্ছে ছিল জুয়ারির কিছু টাকা খসাবে। আজ রাতে যদিও ভাগ্য ওর অনুকূলে নেই বলা চলে। কিছুক্ষণ পর টের পেল ধীরে ধীরে হারতে শুরু করেছে। চুরি ছাড়াই জিতছে জুয়ারি। রাগ হলো ওর। মনোযোগ দিল খেলায়। নিজের টাকায় অন্য কাউকে ফুর্তি করবে সহ্য হবে না মর্গানের। এমন ভাব করলো যেন মরিয়া হয়ে উঠেছে ও। ছোট কার্ডে ব্লাফ দিয়ে জিততে চাইছে। 2বার ইচ্ছা করেই হারল। বেশ বড়সড় দান। মনে আশঙ্কা হয়তো বেশি ঝুঁকি নিয়ে ফেলেছে। জুয়ারির পকেটে এখন ওর কয়েকশো ডলার রয়েছে। নতুন করে তাস বাটা হলো। এক নজর দেখে নামিয়ে রাখলো মর্গান। বিরক্ত হয়ে ড্রিঙ্ক চাইল। নিজের দানের সময় একটা কার্ড নিল, পরের বার আরেকটা। তারপর শুরু করলো আসল খেলা। ব্লাফ ভেবে দান বাড়াচ্ছে জুয়ারি। টেবিলে চিপসের স্তূপ জমে গেছে। লোভে চকচক করছে জুয়ারির 2 চোখ। আলতোভাবে টেবিলের উপর রেখেছে হাত দুটো। টেবিলের মাঝখানে চিপস ঠেলে দেওয়ার সময় কোনো রকম জড়তা দেখা গেল না। হয়তো লাভের টাকায় খেলছে বলেই।
একটু পর অবস্থা এমন পর্যায়ে চলে গেল যে ওই দান জেতা দুজনের জন্যই জেদের ব্যাপার হয়ে দাঁড়ালো। চারপাশে দাঁড়িয়ে মজা দেখছে লোকজন। সিগারেট রোল করার ফাঁকে প্রতিদ্বন্দ্বীকে জরিপ করলো মর্গান। শেষে শেষ চালে শেষ চাল দিল এবার। ভাব দেখালো যেন শো করবে পরের বার। নেহায় অনিশ্চয় চিপস ফেলছে। ওর দ্বিধা দেখে টাকার অঙ্ক দ্বিগুণ করে দিল জুয়ারি। পরের বারও একই কাণ্ড করলো ও। নির্বিকার মুখে টাকা দিয়ে গেল লোকটা। 3 রাউন্ড এভাবে চলার পর হতাশ হয়ে পড়ল জুয়ারি। টের পেয়ে গেল সমূহ বিপদ, কিন্তু ফেরার উপায়ও নেই। শো দিল সে। চুরি করেছো তুমি, এটা কি করে সম্ভব? মর্গান তাস উল্টে দেখানোর পর প্রায় আর্তনাদ করে উঠল সে। চোখে অবিশ্বাস। তাই? ভুরু নাচিয়ে হেসে উঠল মর্গান। তোমার তাসগুলো উল্টাও। ওখানে 4টে টেক্কা আছে, যার একটা অন্য সেটের। উল্টাও। বাজে বকছো বন্ধু। তাস উল্টানোর আগ্রহ দেখালো না জুয়ারি। 5টা কার্ড একসাথে ভাঁজ করে রেখেছে টেবিলের উপর। উঠে দাঁড়ালো সে। কোমরের কাছাকাছি চলে গেছে হাত। সতর্ক ঘন্টি বাজল মর্গানের ভেতর। স্থির দৃষ্টি সেটে আছে লোকটার উপর। বব, রবার্ট নামের পাশের প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্যে বলল, ওর কার্ডগুলো টেবিলের উপর বিছিয়ে দাও তো। কাউহ্যান্ড তাসের দিকে হাত বাড়াতে ছো মারল লোকটা। একসঙ্গে 2 হাত চালালো। বাম হাতে টেবিল থেকে খাবলা মেরে তুলে নিল তাসগুলো। অন্য হাতে পিস্তল চলে এসেছে। পিস্তলের নলে কাবার করলো সবাইকে। ঠিক আছে, আমরা দুজনেই জানি কি করেছি আমরা। ওই টাকার অর্ধেকের বেশি আমার। তো ওগুলো ফেলে যায় কিভাবে? তাসগুলো পকেটে ঢুকিয়ে চিপস নেয়ার জন্যে হাত বাড়ালো সে। বোকামি করো না মর্গান। গুলি করার সুযোগ দিও না আমাকে। প্রমাদ গুনল মর্গান। কাউহ্যান্ড লোকটা বোকার মতো দুজনের মাঝখানে বাধা হয়ে না দাঁড়ালে ড্র করার সাহস করতো না জুয়ারি। ছক পাল্টে গেছে বুঝতে পেরে আহাম্মকের মতো জুয়ারির দিকে তাকিয়ে আছে কাউহ্যান্ড। মৃদু কাঁপছে তাস নিতে বাড়ানো হাত। ধপ করে চেয়ারে বসে বড় একটা নিঃশ্বাস ফেলল। দুঃখিত মর্গান, চাপা স্বরে বিড়বিড় করল সে। বুঝতেই পারিনি হারামজাদা এত চালাক। চিপস ভাঙিয়ে টাকা দাও তো বাপু। বারকিপের উদ্দেশ্যে হাঁক ছাড়ল জুয়ারি। জলদি। নির্দেশ তামিল হতে সব টাকা পকেটে ভরল সে। হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে মর্গানের দিকে তাকালো তাচ্ছিল্যের হাসি মুখে। তো ভালোই খেলা হলো না? বলতেই হয় তোমার ভাগ্য খারাপ। শ্রাগ করার ভঙ্গিতে কাঁধ উঁচু করল সে। এত টাকা কি করে ফেলে যায়? ঠিকই তোমাকে খুঁজে নেব আমি। ওহো, আবার আমাদের দেখা হওয়ার সম্ভাবনা কম। ভাগ্যের উপর নির্ভর করা হয়ে গেল না? ভাগ্যের প্রতি ভক্তি বা বিশ্বাস নেই তোমার। বিশ্বাস করি না বলেই নিশ্চিত জানি একটু পরেই আবার দেখা হবে আমাদের। তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখলো জুয়ারি। ঝেড়ে কাশো তো। কিছুই না। টাকাগুলো হজম করতে পারবে না তুমি। পরের বার সুযোগ নেয়ার উপদেশ দিচ্ছি তোমাকে। দ্রুত পিছিয়ে গেল সে। ব্যাট উইং দরজা ঠেলে বেরিয়ে গেল। গুঞ্জন উঠল সেলুন জুড়ে। ততক্ষণে ছুটতে শুরু করেছে মর্গান। তুফান বেগে চিন্তা চলছে মাথায়। পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো ও। কয়েক গজ এগোতে একটা গলি চোখে পড়ল। সেটা ধরে মূল রাস্তার কাছে এসে থামল। উকি দিয়ে দেখলো ফাঁকা রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে জুয়ারি। হাতে এখনো 6 শুটার। অপেক্ষা করছে কখন বেরিয়ে আসবে মর্গান। ধারণা করেছে সামনের দরজা দিয়ে বেরোবেও। অনেকক্ষণ ধরে অপেক্ষায় থাকলো সে, কিন্তু সেলুন থেকে কেউই বেরোল না দেখে শেষে হাল ছেড়ে দিয়ে হোলস্টারে অস্ত্র ফেরত পাঠালো জুয়ারি।
ফুটপাত ধরে হাঁটতে শুরু করেছে, মর্গানের দিকেই এগিয়ে আসছে। নিঃশব্দে মূল রাস্তায় উঠে এলো মর্গান। দালানের ছায়ায় দাঁড়ালো, ঘুরেই যাতে ওকে দেখতে পেয়ে গুলি করতে না পারে লোকটা। তারপর ডাকলো তাকে। ঝটিতেই হাত পা ঘুরল সে। ঘোরার সময় সবল মারল হোলস্টারে। নিমেষে হাতে উঠে এলো কোল্ট। আন্দাজ আন্দাজের উপর নির্ভর করে কোমরের কাছ থেকে গুলি করলো, কিন্তু তাড়াহুড়োয় ফসকে গেল। তাছাড়া ঠিকমতো দেখেওনি ওকে। মর্গানের পাশে দেয়ালে চলটা উঠালো গুলিটা। কামারের দোকানের জানালা দিয়ে আসা আলোয় জুয়ারিকে স্পষ্ট দেখতে পেয়েছে মর্গান। সময় নিয়ে নিশানা করে গুলি করল ও। হাঁটু মুড়ে পড়ে গেল লোকটা। তাকে শেষ চেষ্টা করতে দেখে এবার কপালে গুলি করল মর্গান। ধুলোমাখা ফুটপাতের উপর মুখ থুবড়ে পড়ল সে। মরার আগে উড়ন্ত ধুলোর মধ্যে নিজের হ্যাটটাকে ধীরে ধীরে নেমে আসতে দেখল। খানিক অপেক্ষা করে এগোলো মর্গান। পড়ছে বেরিয়ে এসেছে সেলুনের লোকজন, বিভিন্ন মন্তব্য করছে। সেসবে আমল না দিয়ে লোকটার পকেট খালি করলো। তারপর রাস্তা পেরিয়ে ফের সেলুনে ঢুকলো। শেষ রাউন্ড পান করে আস্তাবলে ফিরবে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক 20 মিনিট পর বেরিয়ে এলো ও। কয়েকটা বাড়িতে আলো জ্বলছে এখনো, তারই কিছু রাস্তায় এসে পড়েছে। সিগারেট ফুঁকতে ফুঁকতে আস্তাবলের দিকে এগোলো মর্গান, চিন্তিত। এতক্ষণ ভুলে গিয়েছিল চারপাশে ছড়িয়ে থাকা জালের ব্যাপারটা। যেভাবে হোক এটা ছিন্ন করতে হবে। আস্তাবলের ভেতরে ঢুকে পড়ল। বুড়ো বোধহয় ঘুমিয়ে পড়েছে, সাড়া নেই। সিঁড়ি বেয়ে উঠতে যাবে, এ সময় উপরে কয়েকজনের পদশব্দ কানে এলো ওর। কমপক্ষে 3 জন, ধারণা করল। নিমেষে হাতে চলে এলো জোড়া পিস্তল। তারপর সহসা বাইরে আরো কয়েকজনের সাড়া পেল। টের পেল ফাঁদে আটকা পড়েছে। দুদিক থেকে ওকে ঘিরে ফেলেছে লোকগুলো। ম্যাক কার্থিরা এ তল্লাটে সবচেয়ে আমোদে পরিবার হিসেবে পরিচিত। পারিবারিক যে কোনো একটা উপলক্ষ পেলেই নাচের আসর বসাবে ওরা। আমন্ত্রণ জানাবে আশপাশের বাথানের সবাইকে। আজ ওদের ছোট ছেলে ব্রায়ানের জন্মদিন। আশপাশের সবগুলো বাথানের লোকজন এসেছে, বিশেষত মালিক পক্ষের পরিবারগুলো। ম্যাক লয়ারিরা দু ভাই এসেছে। অস্বস্তির সাথে আলফ্রেড টেনিসনের উপস্থিতি লক্ষ্য করল মেলিসা বডম্যান। হলরুমে ঢোকার পথে দেখা হলো টেনিসনের সাথে। হাতে বিয়ারের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল সে। হলরুমে ঢোকার পথে দেখা হলো টেনিসনের সাথে। হাতে বিয়ারের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল সে। ওকে দেখতে পেয়ে এগিয়ে এলো। সামনে এসে হ্যাট খুলে বাউ করল। কেমন আছো লিসা? ভালো, সংক্ষেপে জানালো। পাল্টা তার কুশল জানতে চাইল না। লোকটা কি ভাবে সে নিয়ে মাথা না ঘামিয়ে কেটে পড়ল। একপাশে ব্রায়ানকে নিয়ে দাঁড়িয়েছিল ম্যাক কাথিরা। সেদিকে এগোলো মেলিসা। উচ্ছ্বাস ভরে ওকে জড়িয়ে ধরল ডরথি ম্যাক কার্থি। কুশল জানতে চাইল। টেনিসনকে কিছু বলেছ নাকি? একপাশে ওকে টেনে নিয়ে গিয়ে চাপা স্বরে জানতে চাইল মহিলা। মুখ কালো করে দাঁড়িয়ে আছো। না, কিছুই তো বলিনি। তোমার ব্যাপারে আগ্রহের কমতি নেই ওর, অথচ মোটেই সুযোগ দিচ্ছ না বেচারাকে। লিসা, এ তল্লাটে ওর চেয়ে ভালো কাউকে পাবে না তুমি। ওকে হাড়ে হাড়ে চিনি আমি। টেনিসিতে, তাই না? হাসলো ডরেথি। আমার ধারণা তোমার কারণে এখানে এসেছে ও। যদ্দূর শুনেছি ওখানে একটা বড়সড় বাথান ছিল ওর। একটা বাজে মেয়েও ছিল, এটা শোনোনি? কি বলছো? বিস্ফারিত হলো ডরথির চোখ। ওকেই জিজ্ঞেস করে দেখো, ডোনা রাইস নামে কোনো মেয়েকে চিনত কিনা।
শ্যানকে আনলে না যে? প্রসঙ্গ পরিবর্তন করলো ডরথি। শরীর ভালো যাচ্ছে না ওর, বাবা নিষেধ করলো। তাছাড়া ফিরতে তো রাত হবে, এত রাত করে ফেরা ওর জন্যে ঠিক হবে না। এরপর ম্যাক লয়ারিদের সাথে কথা বলল মেলিসা। চমৎকার মানুষ মনে হলো দু ভাইকে, আমোদে এবং মিশুক। প্রতিবেশী প্রতিবেশী হিসেবে ফ্ল্যাগবির সাথে সবসময় ভালো আচরণ করেছে ওরা, যেটা টেনিসন করেনি। আর চোখে কামরার কোণে টেনিসনের দিকে তাকালো মেলিসা। জেনিফার উইলিয়ামসের সাথে গল্প করছে সে। আগ্রহ ঝরে পড়ছে মেয়েটার চোখে। টেনিসন অবশ্য পছন্দ করার মতো লোক। মেয়ে মহলে আলাদা একটা আকর্ষণ আছে তার। জেনি নিজেও সুন্দরী, ভাবল মেলিসা। ওরা হয়তো। খেতে এসো সবাই। ম্যাক কার্থির ডাকে ছিন্ন হয়ে গেল ওর চিন্তা। আনমনে মাথা ঝাঁকালো। টেবিলে এসে বসল। পাশেই ডেভিড ম্যাক লয়ালিরা। মেলিসা খেয়াল করলো উল্টো দিকে একটু দূরে জেনির পাশে বসেছে টেনিসন। চোখাচোখি হতে স্মিথ হাসল। টের পেল ঠিক মতোই লোকটার আধে ঘা দিতে পেরেছে। গম্ভীর হয়ে গেছে টেনিসনের মুখ। রোষের সাথে একবার তাকালো ডেভিড ম্যাক লয়ালির দিকে, তারপর জেনির দিকে মনোযোগ দিল। একটু পর খানিকটা চমকে দেবে তাকে, সিদ্ধান্ত নিল মেলিসা। খাওয়ার পর নাচের পর্ব শুরু হলো। প্রথমেই ম্যাক লয়ালিদের সাথে নাচলো, তারপর ম্যাক কার্থির সাথে। বিরতি পড়তে একটা চেয়ারে বসে অরেঞ্জ জুসে চুমুক দিচ্ছিল। দেখলো ওর দিকে এগিয়ে আসছে টেনিসন। পাশে এসে বসলো। নাচবে আমার সাথে? কোমল সুরে জানতে চাইল সে। কেন, জেনির সাথে নেচে আনন্দ পাওনি? তোমার সঙ্গ পেলে খুশিই হবে ও। মেলিসার কটাক্ষ গায়ে মাখল না টেনিসন। হেসে পাল্টা জানতে চাইল, তুমি হবে না? না। ম্লান হয়ে গেল লোকটির হাসি। ধীরে ধীরে গাম্ভীর্য জায়গা করে নিল সেখানে। পুরো হলরুমের উপর চোখ বুলালো, তারপর হঠাৎ ফিরল ওর দিকে। ম্যাক লয়ারিদের সাথে নেচেছ তুমি? চাপা অসন্তোষ প্রকাশ পেল কণ্ঠে। তাতে তোমার কি? ওই গরু চোরগুলোর সাথে কোনো ভদ্রমহিলার নাচা উচিত নয়। রেগে গেল মেলিসা। বিরক্তি বোধ করছে, কিন্তু কোনো জোচ্চোরের সাথে নাচব না আমি। অসহিষ্ণু স্বরে ঘোষণা করল, ওদেরকে মোটেও গরুচোর মনে হচ্ছে না আমার, বরং তোমার সম্পর্কে একই দাবি করে ওরা। নিজের দোষ ঢাকতে ওদেরকে উচ্ছেদ করতে চাইছো। সেজন্যে আমার জমিটা দরকার তোমার, যাতে ঝর্ণার মুখ বন্ধ করে ওদের পানির উৎস বন্ধ করতে পারো। মিস্টার টেনিসন, তুমি কি চাও আমি সবাইকে বলি যে নিজের ঘরে সুন্দরী স্ত্রী রেখে একটা বাজে মেয়ের পেছনে ঘুরেছ তুমি? রাগ দেখা গেল টেনিসনের মুখে। তারপর বিব্রত বোধ করল সে। করুণ হয়ে উঠল মুখ। সত্যি ভুল করেছি আমি, এবং অনুশোচনাও কম করিনি। নিজেকে প্রবোধ দিচ্ছ? না, শুধু তুমি। মর্গানের পেছনে তুমিই লোক লাগিয়েছ, তাই না? প্রসঙ্গ পাল্টে ফেলল মেলিসা। অজান্তে কর্কশ হয়ে গেল কণ্ঠ। তোমার ওই পোষা লোকটা ফেয়ার ফাইটে মারা গিয়েছিল, অথচ এক গাদা লোক ওর পেছনে লেলিয়ে দিয়েছ। ওর প্রেমে পড়েছ নাকি? উম্মা প্রকাশ পেল টেনিসনের কণ্ঠে। গা জ্বলে উঠল মেলিসার। পড়লেই তোমার কি, মিস্টার টেনিসন? তোমার মতো যার তার প্রেমে পড়ি না আমি। খুশি হলাম। তোমার খুশি হওয়ার কিছু নেই, বরং জেনিকে পটানোর চেষ্টা করো। যদিও আমি চাই না তোমাদের মধ্যে কোনো অন্তরঙ্গ সম্পর্ক হোক। কেন? মেয়েটা বোকা, ও জানে না কতটা খারাপ লোক তুমি। 3 বছর আগে একটা মেয়ের সাথে কি করেছি তাতেই খারাপ হয়ে গেলাম?
তোমার নারী নক্ষত্র খুব ভালো করেই জানি আমি। নিজের স্ত্রীকে বঞ্চিত করেছো তুমি, প্রতারণা করেছো, ওকে অপমান করেছো। তোমার চরিত্র বুঝতে এগুলোই কি যথেষ্ট নয়? কি বলতে গিয়েও নিজেকে নিবৃত্ত করে নিল আলফ্রেড টেনিসন। অসহায়ভাবে কাঁধ উচালো। আমার মধ্যে কি ভালো কিছু নেই? প্রায় আপোষের সুরে জানতে চাইল সে। আছে। নিরপরাধ কারো পেছনে লাগতে পারো তুমি। জোর জবরদস্তি করার মতো মস্ত একটা গুণও তোমার আছে। আর হ্যাঁ, তুমি অহংকারী, প্রতিহিংসা পরায়ণ এবং সাহসী। মাত্র একটা ভালো গুণ, তাই সই। ধন্যবাদ লিসা। আমি ভালোবাসতে পারি, সেটা বললে না? খানিকটা বিব্রত বোধ করলো মেলিসা। তুমি ভালোবাসা বদল করতেও পারো। তুমি পারো না? এবার হাসলো আলফ্রেড টেনিসন। নিরীক্ষ করছে মেলিসাকে। আমি জানি এখনো স্বামীকে ভালোবাসো তুমি। কিছুক্ষণ কথা বলতে পারল না মেলিসা। অজান্তে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে আছে যেন। নিজেকে সামলে নিতে সময় লাগলো ওর। সে একটা বাজে মানুষ, প্রায় আক্ষেপে ফিরে স্বীকার করলো শেষে। মেলিসার সামনে এসে দাঁড়ালো টেনিসন। এখানকার সবচেয়ে সুন্দরী মেয়েটির সাথে নাচার সৌভাগ্য আমার হবে কি? সহাস্যে চোখে বিপুল প্রত্যাশা নিয়ে ফের প্রস্তাব দিল সে। তুমি একটা বেহায়া। আগেও বলেছি তোমার সাথে নাচবো না আমি। ফের জানতে চাইলে কেন? তোষামোদে গলে যাব ভেবেছ? শোনো মিস্টার টেনিসন, তোমার সম্পর্কে আমার ধারণা কখনোই পাল্টাবে না। উঠতে যাচ্ছিল মেলিসা, কিন্তু সামনে থেকে নড়ল না টেনিসন। তার ছাইরঙা চোখজোড়া বিদ্ধ করলো ওকে। অজানা কারণে অস্বস্তি বোধ করলো মেলিসা। অজান্তে দু পা সরে এলো। চেয়ারের সাথে পা বেঁধে পড়ে যাচ্ছিল। কোমর ধরে ওকে দাঁড় করিয়ে দিল টেনিসন। মেলিসার সারা শরীরে বিদ্যুৎ সঞ্চারিত হলো। কেঁপে উঠল বুক। অজান্তে চোখ বুজে এলো। লিসা, ভরাট আমোদে গলায় বলল টেনিসন। খুব শিগগিরই ধারণা পাল্টে যাবে তোমার। এইমাত্র নিশ্চিত হলাম আমি। হাসিতে উদ্ভাসিত হলো তার সুদর্শন মুখ। ঝকঝকে সাদা দাঁত দেখা গেল। তুমি এমন একটা মেয়ে যাকে সহজে পাওয়া যায় না, কেনাও যায় না। তোমার তোমাকে পাওয়ার বিনিময়ে নিজের সর্বস্ব হারাতে রাজি আমি। বিশ্বাস করো। ধন্যবাদ মিস্টার টেনিসন, আন্তরিক কণ্ঠে বলল মেলিসা। সামলে নিয়েছে নিজেকে। লোকটা ওর বেসামাল অবস্থার সুযোগ নেয়নি বলে কৃতজ্ঞ বোধ করছে। চকিতে চারপাশে তাকালো। দেখলো ওদের দিকে মনোযোগ দিচ্ছে না কেউ। ছোট ছোট দল পাকিয়ে গল্পে মশগুল সবাই। জায়গাটা আমাকে ছেড়ে দিচ্ছ তো? না। টেনিসনের প্রতি ফের বিদ্বেষ অনুভব করলো মেলিসা। বরং ক্যাটলম্যান অ্যাসোসিয়েশনকে একটা প্রস্তাব দিতে যাচ্ছি আমি। খুব শিগগিরই কাঁটাতার এনে আমার রেঞ্জে বেড়া দেব। অন্যদেরকেও তাই করতে বলবো। নিজের রেঞ্জে অন্যের হাজার হাজার গরু চড়ে বেড়াবে, এই উদারতা দেখানো আর পছন্দ হচ্ছে না আমার। তাছাড়া এতে রাসলিংও কমে যাবে। টেনিসনের অবস্থা দেখে মনে হলো যেন তাকে লাথি মেরেছে মেলিসা। বিস্ময়ে ঝুলে পড়ল চওড়া পেশিবহুল কাঁধ। রাগে লাল হয়ে গেল ফর্সা মুখ। তুমি কি সত্যি তাই করবে? গলায় সন্দেহের সুর। অজান্তে কেঁপে উঠল কণ্ঠ। মানুষ চোখে দেখতে পাচ্ছে তেমন হলে এ তল্লাট ছাড়তে হবে ওকে। কারণ ওর রেঞ্জের জমিতে ঘাস নেই। একটা বছরও টিকবে না গরুগুলো। সত্যি কথা বলতে কি, ফ্রি রেঞ্জের সুবিধা আছে বলেই টিকে আছে এখানে। নিশ্চিন্তে কয়েক হাজার ডলার বাজি ধরতে পারো। অনাবিল হাসি মেলিসার মুখে।
টেনিসনের কোণঠাসা অবস্থা চুটিয়ে উপভোগ করছে। তোমার অসুবিধে কি? ম্যাকলয়ালিদেরকে তো রেত ছাড়া করছই। ওদের ফেলে যাওয়া রেঞ্জ কিনে নিও, গরু চড়ানোর জায়গা পেয়ে যাবে। তবে তারপর কিন্তু পানির উৎসটা বন্ধ করে দেব আমি। তোমাকে দেশ ছাড়া করার একটা সুযোগ আমারও আছে, তাই না? বিশ্বাস করতে পারছি না। সত্যি তাই করবে? তুমি যদি ম্যাকলয়ারিদের উপর জোর খাটাতে পারো, আমি কেন তোমার সাথে কৌশল বা জোর খাটাতে পারবো না? আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি একটা বেহায়া লোক, এবং এ এলাকায় যতদিন থাকবে কেবলই ঝামেলাই পাকাবে। তোমাকে উচ্ছেদ করতে পারলে আমার উপর খবরদারি করার ঝুঁকিটা থাকে না। গরু চুরিও বোধ হয় মন্দ হয়। আমাকে গরু চোর বলছো? বিস্ফারিত হয়ে গেছে টেনিসনের চোখ। অজান্তে দীর্ঘ হয়ে গেল মুঠি। কখন বললাম? আকাশ থেকে পড়ার ভান করলো মেলিসা। ম্যাকলয়ারিদেরকে তাড়াচ্ছ তুমি, পরে তোমাকে তাড়াবো আমি। সন্দেহজনক কোনো আউটফিট এখানে থাকবে না আর। ব্যাস, তাহলেই তো ল্যাঠা চুকে যায়। খোদার কসম লিসা, কাঁটাতারের বেড়ার প্রচলন হলে সব গরু তোমার রেঞ্জে নিয়ে যাব আমি। জেনে শুনে এরকম জঘন্য একটা কাজ করতে পারো না তুমি। ফ্রি রেঞ্জ পশ্চিমের একটা স্বভাবসিদ্ধ ব্যাপার। তোমার প্রস্তাব মানবে না কেউ। কিন্তু আমার ধারণা প্রস্তাবটা লুফে নেবে সবাই। কেউ না মানলেও নিজের এলাকায় বেড়া দেব আমি। সব কটা ঝর্ণা ফ্ল্যাগ বির দিকে বইয়ে দেব। খরার সময় পানি না পেলে আমার প্রস্তাব মানতে বাধ্য হবে ওরা। আর তুমি যদি আমার রেঞ্জে ঢোকার চেষ্টা করো, গুলি করার আগে সতর্ক করে দেব হয়তো। কিন্তু কথা না শুনলে সত্যিই নিজের খারাপই ডেকে আনবে। নিজের এলাকায় উটকো ঝামেলা সহ্য হবে না আমার। টেনিসন যেন বিশ্বাস করতে পারছে না, বড় বড় হয়ে গেছে চোখ। তোমাকে এভাবে জানতাম না আমি, হতাশ ম্লান কণ্ঠে বলল সে। এক সময় আড়ষ্ট হয়ে গেছে শরীর, আত্মবিশ্বাসী ভাবটা নেই আর এখন। সবার উপর ছড়ি ঘুরানোর একটা মজা আছে, তাই না? তোমার মতো ধুরন্ধর লোকের উপর হলে তো কথাই নেই। খোদার কসম মিস্টার টেনিসন, ব্যাপারটা খুব মজাদার হবে। দারুণ উপভোগ করব আমি। চড়া কণ্ঠে সবাইকে ডাকলো মিসেস ম্যাককার্থি। তৃতীয় রাউন্ড শুরু হবে এখন। নাচবে আমার সাথে? হেসে জানতে চাইল মেলিসা, চোখে কৌতুক। নাকি ইচ্ছে নেই আর? এর চেয়ে জরুরি কাজ পড়ে আছে, উদাসীন সুরে বলল সে। হ্যাট খুলে বউ করল, কিন্তু ভঙ্গিটার মধ্যে আন্তরিকতার বালাই থাকলো না। ধন্যবাদ লিসা, স্বীকার করছি আমাকে কাঁপিয়ে দিয়েছ। মনে করিয়ে দিয়েছ সত্যি নাজুক অবস্থায় আছি আমি। এরকম একটা ধাক্কা তোমারও দরকার। মেলিসার চোখে চোখ রাখলো টেনিসন। দীর্ঘ হয়ে গেছে চোয়ালের পেশি। রাগে দপদপ করছে কপালের পাশের একটা শিরা। চোখে কঠিন বরফের মতো ঠান্ডা চাউনি। তোমাকে এসব করতে দেব না আমি লিসা, যেভাবে পারি ঠেকাবো। বিশ্বাস করো, কাঁটাতারের বেড়া দেওয়ার আগেই সব সামলে নেব। বলেই ঘুরে দাঁড়ালো সে। দ্রুত বেরিয়ে গেল হলরুম থেকে। ক্ষীণ হাসি ফুটে উঠেছিল মেলিসার ঠোঁটের কোণে। ধীরে ধীরে মিলিয়ে গেল। টেনিসনের পিঠের উপর স্থির হয়ে থাকলো ওর দৃষ্টি। যতক্ষণ দেখা গেল তাকে। অবচেতন মনে ভয়ের একটা ঠান্ডা চোট বয়ে যাচ্ছে। অজান্তে শিহরিত হলো। লোকটাকে ভালো করেই চেনে, জানে জেদ চাপলে টেনিসনের পক্ষে সবই সম্ভব। তবে ঝামেলায় যেতে চায় না মেলিসা। টেনিসন ওকে আর না ঘাটালে কিছুই করবে না সিদ্ধান্ত নিল। অস্বীকার করার উপায় নেই, লোকটাকে দমানোর জন্য দারুণ কয়েকটা অস্ত্র আছে ওর হাতে। এই যে লিসা, আরেক রাউন্ড হবে নাকি? রল ম্যাককার্থির ডাকে চৈতন্য হলো ওর।
পাশে এসে দাঁড়িয়েছে। হেসে সায় জানালো মেলিসা। দেখো, আবার শেষে তোমার বউ হয়তো নাখোশ হবে আমার উপর। ওকে খেপালে এরকম নাচের আসরে আর নিমন্ত্রণ জানাবে না। বাদ্য বেজে ওঠার আগেই ঘোড়ার খুরে শব্দ পেল মেলিসা। দ্রুত উত্তরে ছুটে যাচ্ছে। অস্বস্তি ঘিরে ধরল ওকে। ভয় লাগছে। হঠাৎ করে টেনিসনের আসর ছেড়ে চলে যাওয়ার কারণ কি? ওর হুমকি ঠেকাতে কি পরিকল্পনা করবে কে জানে। জোর করে টেনিসনের ভাবনা মন থেকে তাড়িয়ে ম্যাককার্থির সাথে ফ্লোরে চলে এলো মেলিসা। টের পেল প্রায়ই ভুল করছে, মনোযোগ রাখতে পারছে না। কোনো সমস্যা লিসা? আন্তরিক কণ্ঠে জানতে চাইল ম্যাককার্থি। নাচে মন দিতে পারছো না? টেনিসন বোধহয় আগ্রহী করে তুলেছে তোমাকে। না না, ও ঠিকই ধরেছ। তাহলে আমরা আশা করতে পারি তোমরা। না, বাধা দিল মেলিসা। অস্বস্তির সাথে হাসল। ওরকম কিছু নয়। আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে সে। সেজন্য টেনিসনকে দোষ দিতে পারো না তুমি। হালকা সুরে মন্তব্য করল ম্যাককার্থি। সব পুরুষই সৌন্দর্যের পূজারী। তোমার মতো সুন্দরী মহিলার সঙ্গ পাওয়ার জন্যে ও যদি খানিকটা বেপরোয়াও হয়ে যায়, বিরক্ত না হয়ে হয়তো খুশি হওয়া উচিত তোমার। কারণ পরোক্ষভাবে হলেও তোমার সৌন্দর্যের প্রশংসা করেও। তুমিও কি তাই? অনেকটা। তবে ডরথিকে নিয়ে সুখী আমি। একজন সুন্দরী লেডির সাথে নাচতে পারছি, তাতেই আনন্দিত এবং সন্তুষ্ট। ডরথির সাথে নেচে বোধহয় একই আনন্দ পাবে অন্য কেউ। হালকা কথাবার্তা চালিয়ে গেল ওরা। পরের রাউন্ডে কারো আমন্ত্রণে সাড়া দিল না মেলিসা। বসে থেকে নাচ দেখল। মিসেস ম্যাককার্থি এখন স্বামীর সাথে নাচছে। অতুলনীয় একটা জুটি। পুরো আসর ওরা দুজনেই মাতিয়ে রেখেছে। ইচ্ছে করলেও আলফ্রেড টেনিসনকে ভুলতে পারছে না মেলিসা। লোকটার হাতে ঘা দিয়ে বোধহয় ভুলই করেছে। এমনিতে একগুঁয়ে সে। জেদ চাপলে অন্যায় বা জোর করতেও দ্বিধা করবে না। ওর জীবনে অশান্তি বয়ে আনুক টেনিসন। চায় না মেলিসা, কারণ তাকে প্রতিরোধ বা দমন করার সামর্থ্য নেই। এটা ওর চেয়ে আর কেউ ভালো জানে না। এমন বেপরোয়া লোক সত্যিই দেখেনি ও। আকাঙ্ক্ষিত জিনিসটা আপোষে না পেলে জোর করবে সে। নিশ্চিত জানে মেলিসা, এবং এখানেই ওর ভয়। আসর শেষ হলো প্রায় মাঝরাতে। একে একে বিদায় নিতে লাগলো অতিথিরা। বিদায় নেয়ার সময় পড়ছে ক্লিপ অ্যালেনকে দেখতে পেল মেলিসা। বুড়োর মুখ থমথমে দেখে অজান্তে কেঁপে উঠল ওর বুক। কুগাইল মন। দ্রুত পড়ছে বেরিয়ে এলো ও। কি হয়েছে ক্লিপ? কিছু না বলে একটা চিরকুট এগিয়ে দিল কুক। কাগজটা নিয়ে পড়ল মেলিসা। মাত্র দুটো লাইন, কিন্তু সেগুলোই ওর ভিত কাঁপিয়ে দিল। ঘামতে শুরু করেছে। বুক ধড়ফড় করছে। গলা শুকিয়ে আসছে। কে দিয়েছে? কাপা স্বরে জানতে চাইল। টেনিসনের এক পাঞ্চার। তোমাকে দিতে বলে চলে গেছে। বাগিটা নিয়ে এসো। বুড়ো চলে যেতে ফের চিরকুটটা পড়ল। বিশ্বাস হচ্ছে না, কিন্তু না করারও উপায় নেই। টেনিসনের হাতের লেখা চেনেও। শ্যান আমার এখানে আছে, জলদি চলে এসো। টেনিসনের পক্ষে এমন একটা নোংরা কাজ সম্ভব? নাচের আসর থেকে ছেড়ে আগে ভাগে চলে যাওয়ার কারণ বোঝা গেল এবার। ভবিষ্যৎ অনুমান করতে ভয় লাগছে ওর। জানে টেনিসনের বাথানে যেতে হবে নিজের তাগিদেই। অনিবার্য একটা পরিস্থিতির সৃষ্টি করেছে সে। নোংরা কৌশল খাটিয়েছে ওর ওপর। মেলিসা চড়ে বসতে বাগি ছেড়ে দিল বুড়ো। অখণ্ড নীরবতা ভাঙার চেষ্টা করল না কেউ। রুক্ষ টেইলে খটখট শব্দে এগিয়ে চলেছে বাগি। ঘোড়াগুলোর ঘন গভীর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে মেলিসা। আশঙ্কা ওর মনে। বুক ঢিপ ঢিপ করছে। নিকট ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
চাঁদের মায়াবী আলোয় ভেসে যাচ্ছে প্রকৃতি, কিন্তু উপভোগ করার মানসিকতা নেই ওর। বরং শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো দূরের ক্যাকটাস হিলের আবছা অভাবের দিকে। হালকা ঝিরঝিরে বাতাস বইছে। অজান্তে কেঁপে উঠল মেলিসার দেহ। ঠান্ডা লাগছে না, বরং ভয়ে আশঙ্কায় ভেতরটা বরফের মতো শীতল হয়ে গেছে। হঠাৎ করেই চলত হয়ে গেল বাগির গতি। ক্লিভ অ্যালেনের প্রশ্নে সংবিত ফিরল ওর, কিন্তু ধরতে পারল না প্রশ্নটা। দেখলো মূল টেইলে চলে এসেছে ওরা। ডানের টেইল ধরে এগোলে প্লাগ বিতে পৌঁছে যাবে ঘন্টাখানেকের মধ্যে। বক্সটিতে যাচ্ছি আমরা, ক্লিপ। মৃদু স্বরে নিজের সিদ্ধান্ত জানালো মেলিসা। সেটা কি ঠিক হবে ম্যাম? শ্যানকে নিয়ে বাথানে ফিরব আমি, নট করল সে। দ্রুত ছুটল বাগি। ম্যাক কার্থিদের বাথান থেকে মাইল 4 পরে টেনিসনের বাথানের সীমানা। ঘাসহীন রুক্ষ প্রান্তরের শুরু বক্সটি সীমানার কথা জানান দেয়। আরও মাইল 2 যাওয়ায় রাঞ্চ হাউসটা চোখে পড়ল। কয়েকটা কামরায় আলো জ্বলছে। দূর থেকে চাঁদের আলোয় স্বপ্নপুরীর মতো মনে হচ্ছে রাঞ্চ হাউসটাকে। বাস্তবের সাথে কল্পনার অমিল অনুধাবন করে ক্ষীণ তিক্ততার হাসি ফুটল মেলিসার ঠোঁটে। বরং দুঃস্বপ্ন পুরী বলা উচিত, ভাবল ও। আজকের রাতটা এখানে কিভাবে কাটবে জানা নেই, কিংবা আলফ্রেড টেনিসনের চাহিদাও কি হতে পারে বুঝতে পারছে না। ভাবতেও ভয় লাগছে। পাহাড়ের কোলে বড়সড় দালানের পাশে বার্ন আর করাল, 2 সারি ও ওটো ট্রাপের মাঝখান দিয়ে বিশাল রাঞ্চ হাউসের সামনে এসে থামলো বাগি। পোর্চের খুঁটির সাথে ঝুলন্ত দুটো লণ্ঠন ম্লান আলো ছড়িয়ে দিয়েছে আঙিনায়। বাম দিকের একটা কামরা থেকে বেরিয়ে এলো আলফ্রেড টেনিসন। হাসি লেগে আছে মুখে। ঠায় বসে আছে মেলিসা, যেন নামার শক্তি পাচ্ছে না। নেমে এসো ক্লিপ, ড্রিঙ্ক করে যাও। শেষে আবার যেন বলতে না পারো, আবার এখানে এসে ড্রিঙ্কের অফার পাওনি। সস্তার রসিকতায় হেসে উঠল সে। অন্যরা কেউ যোগ দিল না, তবে তাতে অসন্তুষ্ট মনে হলো না বক্সটি মালিককে। এগিয়ে এসে মেলিসাকে নামতে সাহায্য করলো। দোতলায় চলে যাও লিসা, আসছি আমি। ছুটল মেলিসা। সিঁড়ি ভেঙে চলে এলো উপরে। ক্লিপ অ্যালেনকে নিয়ে নিচের অফিস রুমে এলো টেনিসন। নির্জলা হুসকি অফার করলো। এসব কি হচ্ছে টেনিসন? চেষ্টাকৃত কোমল কণ্ঠে জানতে চাইল কুক। কিছুই না, ওরা মা ছেলে আজ আমার অতিথি, ব্যাস। কাল সকালে ওদেরকে পৌঁছে দেব আমি। আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ যদি হ্যাঁ যদি না যাই? থাকতে পারো, একজন অতিথি বাড়লে বরং খুশিই হব। অমায়িক হেসে বলল টেনিসন। কিন্তু ওরা এখানে থাকছে আজ। খবরটা জানা উচিত মিস্টার বডম্যানের। আমি তোমার চাকুরি করি না, শীতল শোনালো কুকের কণ্ঠ। বিদ্বেষের দৃষ্টিতে তাকিয়ে আছে টেনিসনের দিকে। হ্যাঁ নিশ্চয়, বুঝতে পেরেছি। মালিক ছাড়া অন্য কারো কথা মনে ধরবে না তোমার। একটু অপেক্ষা করো ক্লিপ, মেলিসার নিজেই তোমাকে একই কথা বলবে। কিছুই বুঝতে পারছে না ক্লিপ অ্যালেন। টেনিসনের ঘাড় মটকে দিতে ইচ্ছে করছে। বিষ দৃষ্টিতে বক্সটি মালিকের দিকে তাকালো, কিন্তু ভ্রুক্ষেপ করছে না সে। তার হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে ওর। বোতলার সময়ের সদ্ব্যবহার করো ক্লিপ। উদার ভঙ্গিতে হেসে কামরা ছেড়ে বেরিয়ে গেল টেনিসন। তাই করলো ফ্ল্যাগবি কুক। বোতলটির সদ্ব্যবহার করা ছাড়া এখানে করার কিছুই নেই ওর, তিক্ত মনে ভাবল। একটু পরেই এলো মেলিসা। শুকনো দেখাচ্ছে মুখ। আশঙ্কা আর ভয় ঢেকে রাখার চেষ্টা করেও পারছে না। ক্লিপ, বাবাকে বলো কাল সকালে ফিরবো আমরা। কি বলছো ম্যাম? ভয়ের কিছু নেই, ম্লান হাসলো মেলিসা। ওর চোখ দেখে মনে হলো নিজেও কথাটা বিশ্বাস করছে না। শ্যান ভালো আছে। আমার ধারণা জমিটা বেচতে আমাকে বাধ্য করবেও। তুমি অনুমতি দিলে ঘটনাটা সবাইকে জানাতে পারি আমি।
ম্যাককার্থিদের নাচের আসরে এখনো কিছু লোক আছে বোধ হয়। খবর পেলে টেনিসনকে লটকাতে আসবে ওরা। ওর সাধের এই বাথান জ্বালিয়ে ছারখার করে দেবে।